তো নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত এসকে ইনফো বাংলাতে। আচ্ছা, আমি সৌভিক আপনাদের সঙ্গে আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে এবং মিউচুয়াল ফান্ডের পুরো কিভাবে কি ওয়ার্কিং প্রসেস সেটা আমরা জানবো এবং মিউচুয়াল ফান্ডে কিভাবে আমরা ইনভেস্ট করতে পারি সেটা আজকে আমরা জানবো। চলুন একবার কম্পিউটার স্ক্রিনের উপরে। তো বন্ধুরা, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনারা কোথায় বিনিয়োগ করতে পারবেন? এক তো আপনি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে স্টক বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারেন। মিউচুয়াল ফান্ডের মাধ্যমে গোল্ড বা সিলভার ফান্ডে অবশ্যই বিনিয়োগ করতে পারেন এবং গভর্নমেন্ট বন্ডেও বিনিয়োগ করতে পারেন আপনারা। তো এখানে মিউচুয়াল ফান্ডের মধ্যে এই ৩-৪ ধরনের অপশন আপনার কাছে আছে কি আপনি কোথায় বিনিয়োগ করবেন। এবারে সবথেকে বড় জিনিস হচ্ছে, আপনাদের আগেও আমি এটা আমার আগের ভিডিওতে দেখিয়েছি যে মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে। মিউচুয়াল ফান্ড দেখুন, এখানে লেখা আছে ইনভেস্টর। এই যে এই যে অনেক মানুষের ইনভেস্টমেন্ট টোটাল একটা কোম্পানির কাছে যায়, যাকে আমরা এএমসি বলি। এএমসি মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বলি। তো সেই কোম্পানির কাছে যে পয়সাটা যায়, তো সেই পয়সাটা কোম্পানি একজন ফান্ড ম্যানেজার বসিয়ে রেখেছে। সেই ফান্ড ম্যানেজার থ্রু তো কোথায় ইনভেস্ট হয় না, স্টকে। আগের ভিডিওটা যেমন দেখলাম যে শেয়ারে ইনভেস্ট হয়। আর দ্বিতীয় কোথায় ইনভেস্ট হয়, এখানে গোল্ডে গোল্ডে বা সিলভারে ইনভেস্ট করতে পারেন। আর কোথায় ইনভেস্ট হয় না, ডেটটা আপনাদের আমি পরের ভিডিওতে বোঝাবো ডেটটা সম্পূর্ণভাবে। তো ডেটে ইনভেস্ট হয়। আর একটু সহজভাবে যদি দেখি যে কি হবে, ধরুন এখানে মনে করুন যে আপনার ১,০০০ মতো ১০,০০০ মানুষ, ১০,০০০ মানুষের টোটাল পয়সা এই কোম্পানিতে গেল, এই কোম্পানি, ঠিক আছে? তো এই কোম্পানিতে গেল, তো টোটাল অ্যামাউন্ট ধরুন কত না ২০০ করোড় টাকা অ্যামাউন্ট। তো ওই অ্যামাউন্ট কোম্পানি এবারে কাকে বস করে রেখেছে না, কোম্পানি বস করে রেখেছে একজন ফান্ড ম্যানেজার। তো এই যে এখানে যে দেখছেন ফান্ড ম্যানেজার, ঠিক আছে? এই ফান্ড ম্যানেজার এবারে কি করে, এই ফান্ড ম্যানেজার প্রপার রিসার্চ করবে যে কোথায় ইনভেস্টমেন্ট, ইকুইটিতে হলে বা শেয়ারে হলে শেয়ারে, গোল্ডে হলে গোল্ডে। গোল্ডের জন্য নর্মালি রিসার্চ লাগে না, গোল্ডে তো আপনার নামে ওখানে ইনভেস্টমেন্ট কেনা হয়, গোল্ড কেনা হয়। তো প্রপার কোন শেয়ারে লাগাবে, কোন কোম্পানির শেয়ারে লাগালে ইন ফিউচার তার গ্রোথ হবে, তো প্রপার রিসার্চ করে তো অ্যামাউন্ট ওই যে ২০০ করোড় টাকাটা, তো এখানে ২০০ করোড় টাকা যেটা আছে সেটা প্রপার কোন শেয়ারে লাগাবে, তো সেটা এই যে ফান্ড ম্যানেজার থাকে কোম্পানি, সে ডিসাইড করে। এবং এগুলো এই ইনভেস্ট করার পরে যে প্রফিটটা আছে সেই প্রফিটটাই কিন্তু আবার ঘুরে এখানে আপনারা দেখতে পাবেন ২০০ প্লাস ধরুন ১০ করোড় টাকা এই মাসে প্রফিট হলো। তো এই সে প্রফিটটা কিন্তু সোজাসুজি যে যারা ইনভেস্ট করেছে কাস্টমারকে তাদেরকে তাদেরকে ট্রান্সফার কিন্তু করে দেওয়া হয়, ঠিক আছে? তো এখানে একদম সিম্পল ভাবে বুঝতে পারলেন কিভাবে কাজ করে। তো এবারে আরেকটা জিনিস কি, যে কোন কোন কোম্পানি, ভারতে কোন কোন কোম্পানি মানে মিউচুয়াল ফান্ডের কাজ করে, মানে পাবলিকের কাছ থেকে পয়সা নিয়ে ইনভেস্ট যে করে, তো কোন কোন কোম্পানি করে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে কোটাক, আপনারা জানেন কোটাক ব্যাংক, হ্যাঁ না? তো কোটাক আছে, মীরা অ্যাসেট আছে, নিপন ইন্ডিয়া আছে, খুব ভালো। তো আপনি দেখুন এসবিআই আছে, মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ড আছে, হ্যাঁ না? মিউচুয়াল ফান্ড খুলে রেখেছে। আদিত্য বিড়লা আছে, এক্সিস ব্যাংক আছে। এই নামগুলো হয়তো কেউ শুনেছেন, হয়তো কেউ না, কেউ শোনেননি হয়তো। তো ভালো ভালো, যেমন ভালো ভালো কোম্পানির নাম আমি বলছি, যেমন এক্সিস ব্যাংক মিউচুয়াল ফান্ড আছে, ব্যাংক অফ ইন্ডিয়া যে আছে, ব্যাংক অফ ইন্ডিয়া আপনারা জানেন খুব পপুলার ব্যাংক। তো ব্যাংক অফ ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ড আছে, বন্ধন বন্ধন ব্যাংকের মিউচুয়াল ফান্ড আছে, হ্যাঁ না? গ্রো গ্রো জানেন আপনারা, যারা শেয়ার ট্রেডিং করেন তারা তো ভালোভাবে গ্রো গ্রো চেনেন, শেয়ার ট্রেডিং অ্যাপ। তো এইচডিএফসির মিউচুয়াল ফান্ড আছে, হেলিয়াস, হ্যাঁ না? এখানে আপনি দেখতে পাচ্ছেন এডি লুইসের আছে, ব্যাংক অফ বরোদা আছে, কানাডা আছে। তো এরা ভারতের মধ্যে মিউচুয়াল ফান্ড পাবলিকের কাছে মিউচুয়াল ফান্ড বিক্রি করে, ঠিক আছে বন্ধু? তো এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে আপনার যেরকম বলা হলো যে মিউচুয়াল ফান্ড একটা ম্যানেজ ফান্ড যেখানে ইনভেস্ট করে, সিকিউরিটিতে ইনভেস্ট করা হয় ম্যানেজারের দ্বারা, সিকিউরিটিতে ইনভেস্ট করা যায় বা স্টকে ইনভেস্ট করা হয়। এবারে এখানে একটা ছোট্ট জিনিস, যদিও ডিটেলসটা পরে আসবো, একটা ছোট্ট জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে শেয়ার কি।
এই যে বলে যে আমি শেয়ারে ইনভেস্ট করেছি, আমি শেয়ারে ইনভেস্ট করেছি, শেয়ারে, শেয়ারটা কি, এটা দেখছেন একটা পিজা, ঠিক আছে, এটাই ধরুন এবারে কোম্পানির কি আছে না 100%, কত আছে না 100% শেয়ার আছে, ঠিক আছে, 100% শেয়ার আছে এর মধ্যে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমি 100% শেয়ার আছে, তো এর মধ্যে কোম্পানি দেখছে কি আমার 5% শেয়ার, যেমন ধরুন এই পোর্শনটা, এই পোর্শনটা ধরুন 5%, তো কোম্পানি দেখছে কি আমি আমি আমার বিজনেসে আমার প্রফিট চাই, বিজনেসে কি চাই না আমার বিজনেসের জন্য আরো গ্রোথ করার জন্য আমার কিছু ফান্ডের প্রয়োজন আছে, তো আমি আমার এই অংশটাকে 5% অংশ কি করব না বেচবো, তো 5% অংশ আমি বিক্রি করব, তো তার জন্য আমি কি করলাম, কোম্পানি কি করলো, কে শেয়ার মার্কেটে যেটা বিএসসি বা এনএসসি তে বললো যে আমার আমার যত মালিকানা হক আছে সেই মালিকানা হকের মাত্র 5% শেয়ার আমি বাজারে বিক্রি করব, অংশ 5% অংশ, 5% অংশ আমি বাজারে বিক্রি করব, এবং তার দরুন আমি কত ফান্ড আমি কোম্পানির জন্য কালেক্ট করবো না 20 কোটি টাকা, এখানে দেখুন 20 কোটি টাকা। এবারে আপনি এখানে 20 কোটি টাকা কোম্পানি কালেকশন করবেন, কোনো একজন ব্যক্তি তো 20 কোটি টাকা কোম্পানিকে দেবে না, হ্যাঁ না, এটা খুব রেয়ার কেস যে কোম্পানির কে একজন ব্যক্তি 20 কোটি টাকা দেবে। তো এখানে কোম্পানি কি করে যে আহ, ওই যে 5% বা 5% শেয়ার বা 5 শতাংশ যে অংশটা, ওই অংশটাকে একটা ইউনিটে ভাগ করে দেয়, ইউনিট, ঠিক আছে, দেখুন এখানে যেমন 2 লাখ ইউনিটে ভাগ করে দেওয়া আছে, 2 লাখ ইউনিট, তো এক এক ইউনিটের দাম কত, 1000 টাকা, ঠিক আছে, তো আপনি এবারে দেখুন 1000 টাকা ইন্টু 2 লাখ ইউনিট মানে কিন্তু 20 কোটি টাকা, এবারে যার ধরুন এখানে আহ 5টা ইউনিট কেনার আছে, তাহলে সে 5,000 টাকা ইনভেস্ট করবে, তাহলে কোম্পানি গেছে সেই হিসাবে না 5,000 টাকা চলে যাবে, তার তার অংশ অংশ যতটা হবে ধরুন 0.005%, অত পার্সেন্ট অংশ সে পেয়ে গেল ওই 5,000 টাকার ভিতরে, যার যেরকম তো 20,000 2 লাখ ইউনিটের মধ্যে কেউ ধরুন কিনবে 30,000 ইউনিট, তো 30,000 ইউনিট মানে তাকে 30-এর 4টা শূন্য, মোটামুটি 3 কোটি টাকা, তো 3 কোটি টাকা দিয়ে সে তার এই অংশটা কোম্পানির অংশটা এখানে রাখতে রাখতে পারে আর কি, এরকম ব্যাপারটা, যে ইউনিটে ভাগ করা থাকে, বিভিন্ন বিভিন্ন রকম ছোট ছোট ইউনিটে ভাগ করা থাকে, ওকে। তো এইবারে যে আমি যে শেয়ারের কথাটা বলছিলাম, যেমন ধরুন এখানে যে শেয়ারের কথাটা বলছিলাম, সে শেয়ার হচ্ছে প্রথমেই ফার্স্ট ভিডিওতে কে উম, বলছিলাম যে যে কোম্পানি সিকিউরিটিতে ইনভেস্ট করে, শেয়ারে ইনভেস্ট করে, তো কোন কোন কোম্পানির শেয়ারে ইনভেস্ট করে তার জন্য না মিউচুয়াল ফান্ডে একটা ক্যাটাগরি আছে, মিউচুয়াল ফান্ডে আপনি আপনি যদি মনে করেন যে কোম্পানি যে মানে আপনার এএমসি যেটা আছে, ম্যানেজমেন্ট কোম্পানি যেটা আছে, তারা আপনাকে ইনভেস্টমেন্টের অপশন দেয় বা তাদের কাছে অপশন আছে, এক তো লার্জ ক্যাপ মানে বড় বড় কোম্পানিতে ইনভেস্ট হবে, এখানে দেখুন কি আছে না রিলায়েন্স আছে, এইচডিএফসি ব্যাংক আছে, টিসিএস আছে, হ্যাঁ না, এয়ারটেল আছে, ঠিক আছে, তারপরে ধরুন জিও আছে, আইসিআইসিআই ব্যাংক আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আছে, এরা কি বড় বড় কোম্পানি, ঠিক আছে, এদের মার্কেট ক্যাপিটালাইজেশন অনেক বড়, তো এই সমস্ত বড় বড় কোম্পানির শেয়ার যখন কোনো মিউচুয়াল ফান্ড কিনে সেই ফান্ডটা তৈরি করে, তখন তাকে আমরা নর্মালি লার্জ ক্যাপ ফান্ড বলা হয়, ঠিক আছে। এবার লার্জ ক্যাপ ফান্ডের মধ্যে লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ আছে, আচ্ছা মিড ক্যাপের মধ্যে কি আছে, মিড ক্যাপের মধ্যে মোটামুটি প্রথম আপনি ধরুন প্রথম 50টা কোম্পানি যেটা থাকে প্রথম সারির, তো সেই কোম্পানির পরে 150টা কোম্পানি অবধি কিন্তু মিড ক্যাপ থাকে, মিড ক্যাপের মধ্যেও কিন্তু আপনাদের অনেকে জানা আছে, যেমন বোচ, তো এইটা, আর হিরো আছে, আর এটা আইসিএল আছে, হ্যাঁ না, ম্যাক্স হেলথ কেয়ার আছে, কানাড়া ব্যাংক আছে, হ্যাঁ না, তো এই যে আপনার ধরুন আইডিএফসি ফার্স্ট ব্যাংক আছে, আদানি উইলমার যেটা তেল তৈরি করে না, আদানি উইলমার ওটা আছে, আস্টল পাইপ আছে, এটা কিন্তু ভালো ভালো মিড স্টক, মিড স্টক মানে আপনার হচ্ছে যে সমস্ত প্রথম সারির 100টা কোম্পানি বাদে পরের যে কোম্পানিগুলো, সেগুলো মিড স্টক, তো কোম্পানি আপনাকে
এরকম অপশন দেয় কি আপনি যদি চান তাহলে মিড স্টকে আপনি আপনার মিড ক্যাপ ফান্ড বলে একটা আছে, সেই ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে যে কি স্মল ক্যাপ। স্মল ক্যাপের আন্ডারে কি হয়েছে না, কোম্পানি যখন ছোট ছোট কোম্পানি প্রথম সারির 100টা প্লাস 150টা, ধরুন 250টা, তো 250টা কোম্পানি স্টকের পরে যে সমস্ত ছোট ছোট কোম্পানিতে, ছোট ছোট বলতে ঠিক ছোট নয়, মার্কেট ক্যাপিটালাইজেশন অনুসারে একটা সিরিয়াল যে 250টা কোম্পানির পরে যে সমস্ত কোম্পানিগুলো প্রথম যে সমস্ত কোম্পানি আসে তাদেরকে কিন্তু স্মল ক্যাপের আন্ডারে আমরা ধরি। যেমন অনেকের নাম জানা আইআইএফএল ফাইন্যান্স, হোম লোন দেয়, নর্মালি হোম লোন দেয়, বিজনেস লোন দেয় আইএফএল। তো এটা কিন্তু স্মল ক্যাপের আন্ডারে আসে। যেমন এঞ্জেল ওয়ান, হ্যাঁ এঞ্জেল ওয়ান কিসে কাজ করে অনেকেই জানেন, যারা স্টক মার্কেটে তারা জানেন, হ্যাঁ না, তো এঞ্জেল ওয়ান কি ধরনের কাজ করে, ঠিক আছে। যেমন ধরুন ইন্ডিয়া বুলও ফাইন্যান্স কোম্পানি, ঠিক আছে। তো স্মল ক্যাপের আন্ডারে, তো পাবলিকের কাছে কি মিউচুয়াল ফান্ড কোম্পানিরা অপশন দেয় কি আপনি চাইলে লার্জ ক্যাপে লাগাতে পারেন, হ্যাঁ না, তো আপনি চাইলে মিড ক্যাপে লাগাতে পারেন, আপনার পয়সা এই ধরনের কোম্পানিতে লাগবে, ইনভেস্ট হবে আর কি। তো আপনি চাইলে স্মল ক্যাপেও লাগাতে পারেন, ঠিক আছে, ফ্লেক্সি ক্যাপ। আচ্ছা, ফ্লেক্সি ক্যাপ এবারে কি আছে না, ফ্লেক্সি ক্যাপ মানে যখন কোনো ফান্ড ম্যানেজার সে নিজের ইচ্ছা মতো কোনটায় পয়সা লাগাবে সে তার নিজের ইচ্ছা মতো চুজ করে। যেমন সে চাইলো যে আমি লার্জ ক্যাপে পয়সা রাখবো, কি মিড ক্যাপে পয়সা রাখবো, কি স্মল ক্যাপে পয়সা ইনভেস্ট করব। তো সেই যখন যখন নিজে থেকে চুজ করে, হ্যাঁ না, তখন তাকে ফ্লেক্সি ক্যাপ বলে। কথা আমার কি বুঝতে পারলেন? যে যখন একটা কোম্পানির কাছে একটা ফান্ড থাকে লার্জ ক্যাপ মানে বড় বড় কোম্পানিতে তাকে ইনভেস্ট করতে হবে, হ্যাঁ না। মিড ক্যাপ মানে এই প্রথম সারির প্রথম 100টা কোম্পানি বাদ দিয়ে পরের যে 150টা কোম্পানি তার মধ্যে ইনভেস্ট করতে হবে। আর স্মল ক্যাপ মানে প্রথম 250টা কোম্পানি বাদ দিয়ে তারপরে নিচের যত কোম্পানি থাকবে সেগুলোকে আমরা স্মল ক্যাপ বলি। তো ফ্লেক্সি ক্যাপ মানে যে ফান্ড ম্যানেজার, কোম্পানির যে ফান্ড ম্যানেজার থাকবে, সে তার নিজের ইচ্ছা মতো সে যদি লার্জ ক্যাপেও ইনভেস্ট করতে পারে, মিড ক্যাপেও ইনভেস্ট করতে পারে, স্মল ক্যাপে ইনভেস্ট করতে পারে, তার নিজের মতো যখন ইনভেস্ট করে তখন সেই ফান্ডটাকে বলা হয়, আমরা কি বলি কে ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এছাড়াও অনেক ফান্ড আছে, নর্মালি এই পাঁচটা, এই যে পাঁচটা আছে, এই পাঁচটা নর্মালি মোস্ট ইম্পর্টেন্ট ফান্ড। তো এমনিতে অনেক রকম ফান্ড আছে, মোমেন্টাম আছে, হ্যাঁ না, এমনি আপনার ধরুন ইনফ্রাস্ট্রাকচার আছে, সেক্টর ফান্ড আছে, তো অনেক ধরনের ফান্ড আছে। তো সেটা পরের ভিডিওতে আমরা ডিপলি আলোচনা করব যে কি ধরনের ফান্ড থাকতে পারে। এটা উপরে উপরে মোটামুটি এরকম থাকে। এরপরে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি জানেন তো, যে স্টক, কেউ বলবে এখানে, যেমন বললাম যে আপনি পয়সা কোম্পানিকে দিলেন, কোম্পানি যে ফান্ড ম্যানেজার সে এবারে কিসে ইনভেস্ট করলো না, শেয়ার ইনভেস্ট করবে। আপনি বলবেন তাহলে আমি নিজে থেকেও তো শেয়ার ইনভেস্ট করতে পারেন। তো এইখানে সেটা তার ডিফারেন্সটা দেওয়া হয়েছে কি আপনি মিউচুয়াল ফান্ডের থেকে শেয়ারে ইনভেস্টমেন্টের পার্থক্যটা কি। আচ্ছা, প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে হাই ভোটালিটি, হাই রিস্ক। আপনি যখন কোনো শেয়ার কিনবেন, আপনার পোর্টফোলিওতে আপনার কাছে 30টা কোম্পানি শেয়ার আছে, ঠিক আছে। তো 30টা কোম্পানি শেয়ার যখন কিনবেন, হ্যাঁ, তো তাতে কিন্তু আপনি কোনো পার্টিকুলার হয়তো দেখা যাবে ব্যাংকিং সেক্টরে শেয়ার কিনে রেখেছেন বেশি, আইটি সেক্টরে শেয়ার কিনেছেন বেশি, তাতে কিন্তু আপনার রিস্কটা কিন্তু অনেক বেশি। কথাটা কি বললাম বুঝতে পারলেন? আপনার রিস্কটা কিন্তু, যদি ইনকেস কালকে বাজার পড়ে বা বাজার ক্র্যাশ করে তাহলে কিন্তু আপনার এটা খুব রিক্সি হবে, বা আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেটা কিন্তু শেয়ারের ভ্যালু নেমে গেলে আপনার ডাউন হবে অনেকটা। সে তুলনায় মিউচুয়াল ফান্ডে অনেকটা সেফ। কেন না, তারা মিউচুয়াল ফান্ডে সমস্ত ধরনের সেক্টরে অনেক রিসার্চ করে, যে সমস্ত কোম্পানি শেয়ার করে অনেকটা রিসার্চ করার পরে নর্মালি ডাইভার্সিফাইড শেয়ার কিনে,
মানে একটা সেক্টরের নয়, আইটি সেক্টর হলো, অটোমোবাইল সেক্টর হলো, ব্যাংকিং সেক্টর হলো, ইনফ্রাস্ট্রাকচার সেক্টর হলো, তো এই সমস্ত সে আপনার হচ্ছে ইয়ে করে, আপনার সিমেন্ট হলো, তাই না? তো আরো যে সমস্ত সেক্টর আছে, বিভিন্ন সেক্টরে কিন্তু ওরা প্রত্যেকটা সেক্টরে কিছু 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 পরিমাণ ওরা মোটামুটি 70 থেকে 80 খানা এতে ওরা কিন্তু করে, ইনভেস্ট করে, ঠিক আছে? 70 থেকে 80 খানা কিন্তু ইনভেস্ট করে। এবং এখানে আপনি যখন কোনো শেয়ার কিনবেন বা শেয়ার বিক্রি করবেন, আপনার কিন্তু ট্রেডিং ট্রেডিং কস্ট অনেক বেশি। আপনাকে অলমোস্ট আপনি দেখবেন যে 20 টাকা করে দেওয়া হয়, ঠিক আছে? 20 টাকা করে। তো প্রায় একটা আপনি শেয়ার কিনবেন, তো প্রথমে চার্জ দিলেন আপনি 20 টাকা, ঠিক আছে? তো আপনি আবার বিক্রি করতে যাবেন, তখনও চার্জ দিবেন আপনার 20 টাকা। এখানে কিন্তু সেটা নেই, এখানে মাত্র কিন্তু কি আছে, না একটা এক্সপেন্সেস রেশিও আছে, এক্সপেন্সেস রেশিও টোটাল টি, হ্যাঁ না, TER বলে, কি বলে, না TER বলে, টোটাল এক্সপেন্সেস রেশিও। এখানে কিন্তু তুলনামূলকভাবে স্টক কেনার স্টক কেনার থেকে আমার কিন্তু চার্জটা এখানে তুলনামূলকভাবে কম। আর কি আছে, না প্রফেশনাল ম্যানেজমেন্ট আছে, কারণ যারা মিউচুয়াল ফান্ড যে পয়সাটাকে পরিচালনা করে, তারা কিন্তু অনেক প্রফেশনাল, প্রফেশনাল মানে তাদের অভিজ্ঞতা বেশি, তারা এডুকেটেড বেশি, হ্যাঁ না? এই কোম্পানি তো আর এমনি ফান্ড ম্যানেজার হয়ে যাবে না, কারণ কোম্পানির কোনো ধরুন স্টেট ব্যাংকের যে ফান্ড ম্যানেজার, তো স্টেট ব্যাংক ফান্ড ম্যানেজারকে তো স্যালারি দিচ্ছে, একই জনের স্যালারি নাই নাই করে কমসে কম 20 লাখ 30 লাখ টাকার উপরে স্যালারি। তো সে তার দক্ষতার জন্য স্যালারিটা পাচ্ছে, তো প্রফেশনাল, তাই না? এই স্টক মার্কেটে সে কিন্তু খুব প্রফেশনাল লোক, তার কিন্তু জ্ঞানটা আমাদের থেকে অনেক বেশি, নর্মালি ইন্ডিভিজুয়ালের থেকে বেশি। এবং তাদের কাছে সব রকম ইয়ে আছে, কি বলে, সব রকম মোটামুটি আপনি রিসার্চ বলুন, যাই বলুন না কেন, তারা অনেকটা আমাদের থেকে অ্যাডভান্স। তো সেই জন্য প্রফেশনাল লোক আছে। আর শুধু যদি ডাইরেক্ট স্টক কিনেন, তাহলে কি হবে, কি আপনাকে ইন্ডিভিজুয়ালি ম্যানেজ করতে হবে, মানে নিজেকে ইনভলভ হতে হবে শেয়ারে, তবে গিয়ে আপনি কিনবেন বিক্রি করবেন, কিনবেন বিক্রি করবেন। আচ্ছা, এখানে বুঝতে পারলেন ব্যাপারটা? এখানে এবারে এই যে কেনা বেচারটা, ধরুন আমি আপনাকে বলছি, আপনি স্টক কিনেছেন, হ্যাঁ না? ধরুন আপনি 50,000 টাকার স্টক কিনেছেন, তো 1 বছর পরে ওই বছর আপনার স্টকের ভ্যালুটা কত দাঁড়িয়ে গেছে, না 100 টাকা করে দাঁড়িয়ে গেছে। তো 100 টাকা করে দাঁড়িয়ে যদি যায়, গভর্নমেন্ট তো আপনার কাছে ট্যাক্স কালেক্ট করবে, ছাড়বে না। কারণ আপনি ট্রেডিং করে প্রফিট আপনি পেয়ে গেছেন, মানে ট্যাক্স তো কালেক্ট করবে। কিন্তু এখানে মিউচুয়াল ফান্ড, আপনি যতক্ষণ না পর্যন্ত মিউচুয়াল ফান্ডটাকে বন্ধ করছেন বা মিউচুয়াল ফান্ডকে উইথড্রল করছেন, ততক্ষণ অবধি কিন্তু আপনার জিরো ট্যাক্স। কি আমি কি কথা বললাম, বুঝতে পারলেন? ধরুন আমি 50,000 ইনভেস্ট করে আপনার স্টকে, বিশেষ করে শেয়ার যখন কিনছেন, তো আপনি দেখলেন কি আমি 50,000 টাকা ইনভেস্ট করেছি, 7 মাসে কি 8 মাস পরে আমার এটা 1,000 টাকার ব্যালেন্স দাঁড়িয়ে গেছে, আপনি বিক্রি করে দিলেন, বিক্রি করে আবার নতুন স্টক কিনবেন। এই যে বিক্রি করে দিলেন, আপনার যে প্রফিটটা হলো, প্রফিটের উপরে কিন্তু আপনাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। কিন্তু এখানে এই যে মিউচুয়াল ফান্ডের আন্ডারে আপনার মিউচুয়াল ফান্ড, তারা যে ফান্ড ম্যানেজার, সে যদি স্টক বিক্রিও করে দেয়, নতুন করে স্টক কিনে দেয়, আপনার আপনার পোর্টফোলিওতে প্রফিট দেখাবে, আপনাকে জিরো ট্যাক্স ভরতে হবে যতক্ষণ না আপনি মিউচুয়াল ফান্ডকে আপনি সেল করছেন, ততক্ষণ অবধি, ঠিক আছে? এখানে একটা ট্যাক্সের বেনিফিট, কিন্তু হিউজ ট্যাক্সের বেনিফিট আছে। আর কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, যদি আপনি দেখুন, আপনার জন্য অবশ্যই শেয়ার ভালো, শেয়ার মার্কেট ভালো। যদি আপনি মিউচুয়াল ফান্ড যারা করছে তাদের থেকে আপনি যদি রিটার্ন বেশি আর্ন করতে পারেন স্টক মার্কেট থেকে, তো আপনার জন্য অবশ্যই সেটা ভালো, হ্যাঁ না? তো আপনি কেন তাহলে মিউচুয়াল ফান্ড করবেন? মিউচুয়াল ফান্ডের কারণটা হচ্ছে মানুষের নলেজ না থাকার জন্য মানুষ শেয়ার ট্রেডিং এ লস খেয়ে যায়।
তো সেই জন্যই মিউচুয়াল ফান্ড তার জন্য। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে।